মালতী তার একমাত্র মেয়ে রিমিকে নিয়ে এক বস্তি এলাকায় বাস করে। মালতী ছোট একটা ঠেলাগাড়ি করে পাড়ায় পাড়ায় ঘুরে বিভিন্ন রকমের মেয়েদের সাজগোজের জিনিস এবং মেকআপের জিনিস বিক্রি করে থাকে। প্রচন্ড গরমের মধ্যে যেখানে মানুষ বাইরে বেরোতে পর্যন্ত পারে না, সেখানে মালতী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে বাইরেই থাকে। প্রত্যেক দিন সে কর্মক্লান্ত হয়ে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসে। গরমের মধ্যে তার যতই কষ্ট হোক না কেন, সে ভালো মতো ইনকাম না হলে কিছুতেই বাড়িতে ফিরে আসে না। এমনই একদিন দুপুরবেলা এক বড়লোক বাড়ির সামনে গিয়ে মালতী চিৎকার করতে শুরু করে, এই লিপস্টিক আছে, কাজল আছে, আইলাইনার আছে, মাস্কারা আছে, ফাউন্ডেশন আছে, লিপস্টিক আছে, আইলাইনার আছে, কাজল, মাস্কারা, ফাউন্ডেশন আছে। মালতীর চিৎকার শুনে সেই বাড়ি থেকে 21-22 বছর বয়সী এক মেয়ে বাইরে বেরিয়ে আসে। তার নাম ছিল প্রিয়াঙ্কা। কই দেখি তোমার কাছে কি কি সাজগোজের জিনিস আছে দেখাও তো। আসলে আমার কয়েকটা লিপস্টিক লাগবে, ভালো ভালো কালারের লিপস্টিক থাকলে আমাকে দেখাও। হ্যাঁ দিদি, এই দেখো না, আমার কাছে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক আছে আর বিভিন্ন কালার আছে, দেখো তোমার পছন্দ হয়ে যাবে। আচ্ছা দিদি, আমাকে এক বোতল জল দেবে গো? দেখো না, বাড়ি থেকে জল ভরে নিয়ে এসেছিলাম, কিন্তু জলটা অনেক আগেই শেষ হয়ে গেছে আর রাস্তায় আশেপাশে কোথাও জলের কলও দেখতে পেলাম না। তুমি এই বোতলে আমাকে এক বোতল জল ভরে দাও না। ও, তোমার জল লাগবে তাই তো, ঠিক আছে, আমি তোমাকে জল এনে দিচ্ছি, দাঁড়াও। এই বলে প্রিয়াঙ্কা বাড়ির মধ্যে থেকে মালতীর জন্য সেই বোতলে করে 1 লিটার ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসে দেয়। আর মালতী মুহূর্তের মধ্যেই ঢকঢক করে 1 লিটার জল খেয়ে ফেলে, কারণ তার প্রচন্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছিল। জল খাওয়ার পর মালতী প্রিয়াঙ্কাকে একের পর এক সুন্দর সুন্দর কালারের লিপস্টিক দেখাতে থাকে। তার মধ্যে থেকে প্রিয়াঙ্কা দুটো লিপস্টিক পছন্দ করে। এবার বলো, এই দুটো লিপস্টিকের জন্য তোমাকে কত দিতে হবে? এক একটা লিপস্টিকের দাম 100 টাকা করে দিদি, তুমি আমাকে টোটাল 200 টাকা দাও। 200 টাকা? 200 টাকা তো আমি তোমাকে দেব না। এই দুটো লিপস্টিকের জন্য আমি তোমাকে 150 টাকা দিতে পারি, কারণ আমি তোমাকে আমার বাড়ির আরো জল খাইয়েছি। তুমি যদি বাইরে কোথাও থেকে ফিল্টার জল কিনতে চাও, তাহলে তোমাকে মিনিমাম 50 টাকা তো দিতে হবেই, তাই আমি তোমাকে 150 টাকার বেশি দিতে পারবো না। প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে মালতী প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ কি বলছো দিদি, তুমি আমাকে এক বোতল জল খাইয়েছো বলে সেই জলের টাকা কেটে নেবে? তুমি তো আমাকে আগেই বলতে পারতে যে আমাকে জলের দাম দিতে হবে, তাহলে আমি তোমার বাড়িতে কিছুতেই জল খেতাম না। দেখো, 150 টাকায় আমি কিছুতেই লিপস্টিক দুটো দিতে পারবো না, আমার লস হয়ে যাবে দিদি। কেন, জল কি ফ্রিতে পাওয়া যায় নাকি যে আমি তোমাকে ফ্রিতে জল খাওয়াবো? জল ব্যবহার করার জন্য আমাদেরকে ওয়াটার বিল দিতে হয়, আরো ফিল্টার ব্যবহার করার জন্য ইলেকট্রিসিটি খরচা হয়, তাহলে আমি তোমাকে ফ্রিতে জল কেন খাওয়াতে যাবো? এভাবে প্রিয়াঙ্কা এক বোতল জল খাওয়ানোর জন্য মালতীকে প্রচন্ড উল্টোপাল্টা কথা বলতে থাকে। এমন পরিস্থিতিতে মালতী কি করবে কিছুই বুঝতে পারে না। তোমার মতো গরিবদের খুব ভালো মতোই চেনা আছে, তোমাদের কাছ থেকে 1 টাকা বের করাও মুশকিলের ব্যাপার। যাও, আমি তোমার কাছ থেকে লিপস্টিক নেব না। আর এমনিও আমি এরকম সস্তার ফুটপাতের জিনিস ব্যবহার করি না। আমার একটা বন্ধুর জন্মদিন ছিল, তাই আমি ভাবলাম সস্তার লিপস্টিক কিনে গিফট করে দেব। এইভাবে প্রিয়াঙ্কা মালতীকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর ফলে মালতীর মন প্রচন্ড পরিমাণে খারাপ করে। আর সেদিন অতিরিক্ত পরিমাণে গরম পড়ায় মালতী কিছুতেই প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে না। তার ভীষণ পরিমাণে শরীর খারাপ লাগে, তাই মালতী সেদিন তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। কি ব্যাপার মা, তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? তোমার কি শরীর খারাপ নাকি? আজকে তো আমি তোমাকে বললাম বাইরে প্রচন্ড গরম পড়েছে, তোমাকে কাজে যেতে হবে না, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আসলে আজকে কেন জানি না আমার প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে। আজকে নাকি 50 ডিগ্রি গরম পড়েছে। তুই আমাকে একটু বেশি করে জল দে তো মা, জল খেয়ে একটু বিশ্রাম করলে আমি ঠিক হয়ে যাব। কিন্তু মা, বাড়িতে তো জল নেই। আমি যখন জল নিতে গিয়েছিলাম ততক্ষণে টাইম কলের জল শেষ হয়ে গিয়েছিল। আসলে আজকে টাইম কলের সামনে অনেক লম্বা লাইন ছিল, আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমার জল নেবার পালা আসে ততক্ষণে জল শেষ হয়ে যায়, তাই জন্য আমি জল নিয়ে আসতে পারিনি। তুই তাহলে দেরি করে জল আনতে গিয়েছিলিস কেন? কি করিস তুই সারাদিন বাড়িতে? বাইরে থেকে কষ্ট করে এসে একটু জলও পাওয়া যাবে না? আমার তো গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাচ্ছে। টাইম কলের জল শেষ হয়ে গিয়েছিল, তুই কুয়ো থেকে তো জল আনতে পারতিস। তোর জন্য আমি এত কষ্ট করি, তুই কি আমার কষ্ট বুঝতে পারিস না? এইরকম করে বলো না মা, আমি তো তোমার কষ্ট খুব ভালো মতোই বুঝতে পারি। আসলে কুয়ো থেকেও আমি জল আনতে গিয়েছিলাম, কিন্তু জল নেওয়ার সময় কুয়োর মধ্যে আমি কয়েকটা ব্যাঙ দেখতে পেয়েছিলাম, সেই জন্য আমি কুয়োর জল নিয়ে আসিনি। এরকম ভাবে রৌদ্রের মধ্যে বাড়িতে এসে জল না পাওয়ায় মালতী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর রাগের চোটে মালতী তার মেয়েকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। মালতী আজ পর্যন্ত কখনোই তার মেয়ের সঙ্গে এরকম বাজে ব্যবহার করে না, তাই মায়ের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে পিয়ালি প্রচন্ড কান্নাকাটি করতে থাকে।
থাকে। সে কাঁদতে কাঁদতে বালতি এবং বোতল নিয়ে তখনই বাড়ি থেকে বেরিয়ে যায় আর টাইম কলের সামনে সেই লাইনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু তখনও জল আসতে প্রায় 2 ঘন্টা মতো বাকি থাকে। তবুও প্রিয়াঙ্কা টাইম কলের সামনে দাঁড়িয়ে থাকে যাতে সে তার মায়ের জন্য সবার আগে জল নিতে পারে। আর এই দেখে মালতীরও খুবই খারাপ লাগে। মেয়েটাকে আমি বড্ড বেশি কথা শুনিয়ে ফেলেছি। আসলে এই গরমের মধ্যে কিছুতেই মাথা ঠিক রাখা যাচ্ছে না। তার উপরে আজকে একটা খরিদ্দারও পেলাম না। একটা বদমাইশ মেয়ে জুটেছিল, ওই মেয়েটার জন্য আমার মাথাটা আরো নষ্ট হয়ে গেল। এইভাবেই মালতী এবং তাদের বস্তির সকলেই গরমকালে জল কষ্টে ভুগতে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। সেদিন থেকে পিয়ালি প্রতিদিনই সবার আগে টাইম কলের সামনে পৌঁছে যায় যাতে গরমের মধ্যে সে বাড়িতে সবসময় জল সঞ্চয় করে রাখতে পারি। একদিন মালতী তার ঠেলাগাড়ি নিয়ে যখন রাস্তায় বেরিয়েছিল তখন হঠাৎ করে একটা বড় গাড়ি এসে মালতীর ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এর ফলে মালতীর সমস্ত জিনিসপত্র পড়ে গিয়ে ভেঙে যায়। আর এই দেখে মালতী কান্নাকাটি শুরু করে। ক্ষমা করবেন দিদি, আসলে আমি একদমই বুঝতে পারিনি আমি আপনার এত বড় ক্ষতি করে দিলাম। আপনার কোথাও লাগেনি তো? এই বাবা, আপনার হাত তো কেটে গেছে, দেখুন আপনার হাত থেকে রক্ত পড়ছে। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গাড়িতে বসুন, চিন্তা করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। আমার শরীরে যে আঘাত লেগেছে সেটা তো ঠিক হয়ে যাবে সাহেব, কিন্তু আমার যে আর্থিক ক্ষতিটা হলো সেটা কি করে ঠিক হবে? আমাদের গরিবদের ভাগ্যেই যত দুঃখ লেখা আছে। প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করতে হয়, কিন্তু আজকে আমার ঠেলাগাড়ির জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল। মালতীর মুখে এমন কথা শুনে মোহন বাবুর খুবই খারাপ লাগে। আপনি কাঁদবেন না, আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। আমি আপনাকে 20,000 টাকা স্যালারি দেবো। আপনাকে আর এই গরমের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে কাজ করতে হবে না। আসলে আমার স্ত্রী মারা গেছে আর আমার একটা 22 বছরের মেয়ে আছে। আমি ব্যবসার কাজে বছরের বেশিরভাগ সময় বাইরে থাকি। আমার মেয়েটা বাড়িতে একাই থাকে। বাড়িতে একা থেকে আমার মেয়েটা একদমই বিগড়ে গেছে। আমি আপনাকে আমার মেয়ের দেখাশোনা করতে দেবো। 20,000 টাকার কথা শুনে মালতী প্রচন্ড খুশি হয় আর সে তখনই মোহনবাবুর বাড়িতে কাজ করার জন্য রাজি হয়ে যায়। পরের দিনে মালতী মোহনবাবুর দেওয়া ঠিকানা অনুযায়ী সেই বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেই বাড়িটা দেখে মালতী প্রচন্ড পরিমাণে অবাক হয়। আসলে সেই বাড়িটা প্রিয়াঙ্কার বাড়ি ছিল। প্রিয়াঙ্কা ছিল মোহনবাবুর একমাত্র বিগড়ে যাওয়া মেয়ে, যে গরিবদেরকে একেবারেই মানুষ বলে গণ্য করতো না। গরিবদেরকে অপমান করে প্রিয়াঙ্কা খুবই খুশি হতো, আর মালতীকে নিজের বাড়িতে দেখে প্রিয়াঙ্কা খুবই রেগে যায় আর সে মনে মনে মালতীকে বিরক্ত করবে বলে ঠিক করে। এই যে গরিব মহিলা, আমি স্নান করতে যাচ্ছি, আমার প্রচন্ড গরম লাগছে। এখন আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব। তুমি আমার জন্য খাবার রেডি করে রাখো, স্নান করে বেরিয়েই কিন্তু আমি খাবার খাবো। এই বলে প্রিয়াঙ্কা বাথরুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও প্রিয়াঙ্কা কিছুতেই বাথরুম থেকে বেরিয়ে আসে না। সে প্রায় 2 ঘন্টা ধরে বাথটাবের ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে শুয়ে থাকে। এর ফলে বাথরুম থেকেও বাইরে জল বেরিয়ে আসে। আর এই দেখে মালতী প্রচন্ড অবাক হয়ে বলে, এই কি দিদি, তুমি কেমন ভাবে স্নান করলে? দেখো বাথরুমে সব জল তো বাইরে বেরিয়ে আসছে। তুমি কি অনেকক্ষণ ধরে জলের কল চালিয়ে রেখেছিলে? দেখো তো কত জল অপচয় হলো। এরকম ভাবে জল অপচয় করতে নেই। তোমার মতো গরিবের কাছ থেকে জ্ঞান শোনার মতো আমার কোনো ইচ্ছা নেই। আমার বাড়িতে আমি কিভাবে জল ব্যবহার করব, কতটা জল ব্যবহার করব, সেটা কি তুমি আমাকে বলে দেবে? নাকি তোমাকে আবার ঘর মুছতে হবে বলে তোমার কষ্ট হচ্ছে? আর তাছাড়া অল্প একটু জল অপচয় হলে তাতে কি হয়েছে? জলের বিলটা কি তুমি দেবে? আমার বাবার অঢেল টাকা, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার নয়। সেটা আমি জানি দিদি, তোমরা অনেক বড় লোক, কিন্তু তাই বলে এরকম ভাবে জলের অপচয় তো কখনোই করা উচিত নয়। আমরা গরিব, বস্তিতে থাকি, আমাদেরকে সবসময় জল কষ্টে ভুগতে হয়। জল অপচয় হতে দেখলে আমাদের খুব খারাপ লাগে গো দিদি। হ্যাঁ জানি জানি, তোমরা তো গরিব ভিখারি মানুষ। তোমরা তো নদী নালার জল খেয়েও জীবন কাটিয়ে দিতে পারো, এমনকি 1 বালতি জলেও তোমাদের স্নান হয়ে যায়। কিন্তু আমাদের বড় লোকেদের পক্ষে এগুলো কখনোই সম্ভব নয়। বেশি না বকে আমাকে খাবার খেতে দাও, আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল এনে দাও আমাকে। এভাবেই প্রিয়াঙ্কা প্রতিটা সময় মালতীকে অপমান করতে থাকে। দেখতে দেখতে এভাবেই 2-1 দিন কাটে। একদিন মালতী মনে মনে ভাবে, এখন তো দুপুরবেলা, বাড়িতে গিয়ে ঠান্ডা জলও পাওয়া যাবে না, কারণ আমার বাড়িতে তো কোনো ফ্রিজ নেই। আর এখন যা গরম পড়েছে, মাটির কলসির জলও গরম হয়ে যাচ্ছে। আমি বরং এখান থেকে 1 বোতল ঠান্ডা জল নিয়ে যাই, তাহলে বাড়িতে গিয়ে আমি আর আমার মেয়ে শান্তি করে একটু ঠান্ডা জল খেতে পারবো। এই বলে মালতী ফ্রিজ থেকে যেই ঠান্ডা জল নিতে যাবে, তখনই সেখানে প্রিয়াঙ্কা চলে আসে। এই, তুমি আমাকে না জিজ্ঞাসা করে ফ্রিজ থেকে জল নিয়ে যাচ্ছিলে? তোমার সাহস তো কম নয়। তুমি জানো এই 1 বোতল জলের দাম কত? আমাদের জল আরো অ্যাকোয়াগার্ডে ফিল্টার করা হয়। তোমাদের মতো গরিবদের মুখে এই জল ভালো লাগবে না। তোমরা তো টাইম কলের জল খেয়ে অভ্যস্ত। না না দিদি, আসলে আমি তোমাকে বলেই জলের বোতলটা নিয়ে যেতাম, তুমি আমাকে ভুল বুঝো না।
এই ঠিক আছে, নিয়ে যাও, তোমার যত ইচ্ছে জল নিয়ে যাও, কিন্তু তুমি কয় বোতল জল নিয়ে যাচ্ছ সেটা আমাকে দেখতে হবে। তোমার স্যালারি থেকে জলের টাকাগুলো কেটে নেওয়া হবে। আজকে কয় বোতল জল নেবে তুমি? 1 বোতল, তার মানে তোমার স্যালারি থেকে 50 টাকা বাদ। এই শুনে মালতী জলের বোতল আবার ফ্রিজের মধ্যে রেখে দেয়। সে কোনো জল না নিয়েই সেখান থেকে চলে যায়। এরকম ভাবে প্রিয়াঙ্কা সবসময় মালতীকে বিরক্ত করতে থাকে। একদিন, এই গরিব মহিলা, আমি সুইমিং পুলের জলে স্নান করতে যাচ্ছি, তুমি আমার জন্য ওখানেই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়ে এসো। আজকে আমি স্নান করতে করতে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক খাবো। এই বলে প্রিয়াঙ্কা তাদের বাড়ির সামনে বানানো বিশাল সুইমিং পুলে স্নান করতে চলে যায়। কিন্তু সুইমিং পুলে নামতে গিয়ে পা স্লিপ করে প্রিয়াঙ্কা সেখানেই পড়ে যায়, আর তার মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগায় সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর মালতী সেখানে এলে প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর মালতী তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কার শরীর থেকে অনেক রক্ত বয়ে যায়, তাই মালতী নিজের শরীরের রক্ত দিয়ে প্রিয়াঙ্কার জীবন বাঁচায়। খবর পেয়ে মোহনবাবু হসপিটালে চলে আসে, আর সে মালতীকে অনেক অনেক ধন্যবাদ জানায়। অন্যদিকে মালতীর এরকম ভালো মানুষই দেখে প্রিয়াঙ্কা তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও কাকিমা, শুধুমাত্র জলের জন্য আমি তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি। আজকে তুমি তোমার শরীরের রক্ত দিয়ে আমার জীবন বাঁচালে, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আরে ঠিক আছে, তুমি তো আমার মেয়ের মতোই। আমার বাড়িতে তোমার মতোই একটা মেয়ে আছে। তবে একটা জিনিস মনে রাখবে, রক্তের চেয়েও বেশি দামি হলো জল, তাই কখনো জল অপচয় করো না। সবসময় তৃষ্ণার্ত ব্যক্তিদের জল দিয়ে সাহায্য করার চেষ্টা করবে, দেখবে উপরওয়ালা তোমার মঙ্গল করবে। সেই দিনের পর থেকে প্রিয়াঙ্কা পুরোপুরিভাবে পাল্টে যায়। সে মালতীর সঙ্গে খুবই ভালো ব্যবহার করে, আর নিজের মেয়ের মধ্যে এরকম পরিবর্তন দেখে মোহনবাবুও খুবই খুশি হয়। রিঙ্কি একটা সাধারণ প্রাইভেট কোম্পানির কর্মচারী ছিল। তার মাসিক মাহিনা মাত্র 12,000 টাকা, আর সেই টাকা দিয়ে রিঙ্কি তার সংসার খুবই কষ্টে অতিবাহিত করে। রিঙ্কি তার অসুস্থ মা রোশনি, ছোট বোন টিনা এবং ছোট ভাই রাকেশের সঙ্গে বাস করে, আর সেই সংসারের দায়িত্ব শুধুমাত্র রিঙ্কির কাঁধেই বর্তায়। কিন্তু সে কখনো তার পরিবারকে অভাবের সম্মুখীন হতে দেয়নি। মায়ের ওষুধ থেকে শুরু করে কিংবা ছোট ভাই বোনেদের আবদার, যখন যা চেয়েছে রিঙ্কি তাকেই তাই দিয়েছে। কিন্তু এবারে বছর ঘুরতে না ঘুরতেই ঈদের উৎসব এসে উপস্থিত হয়, আর রিঙ্কি মাসের প্রথম মাহিনা পেয়ে পরিবারের সকলের জন্য ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের খাবার কিনতে বেরিয়ে পড়ে। দাদা, আমাকে 1 কিলো তরমুজ, 1 ডজন কলা আর 1 প্যাকেট খেজুর, 1 কেজি আঙুর দিয়ে দিন। তার সাথে কিছুটা কাঁচা আমও দেবেন। সব মিলিয়ে কত দাম হলো সেটা বলুন। দিদি, আমাকে 700 টাকা দিন, কারণ তরমুজ এখন 100 টাকা কিলো, আর কলা 100 টাকা ডজন, আর খেজুরের প্যাকেটটা 200 টাকা, আর আঙুরটা 200 টাকা, আর আম যেহেতু এখন বাজারে নতুন উঠেছে তাই আমও 100 টাকা। ফলের এত আগুন ছোঁয়া দাম শুনে রিঙ্কি ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে কোনোদিনও ভাবতে পারে না যে সামান্য ফলের দাম এত হতে পারে। ফল কিংবা খাবার দাবার জিনিসপত্র যদি এত দাম হয়। দাদা, মনে হচ্ছে তুমি ফল বিক্রি না করে নিজের কিডনি বিক্রি করছো, সেই কারণে ফলের এত দাম। আর এখন সামনেই ঈদ বলে তোমরা ইচ্ছা করে বেশি বেশি দাম নিচ্ছ, তাই তো? মধ্যবিত্ত মানুষদের এই হয়েছে জ্বালা, তাই এই উৎসব শুধুমাত্র বড় লোকেদের জন্যই হওয়া উচিত। এই বলে রিঙ্কি ব্যাগ থেকে 700 টাকা বের করে ফলওয়ালাকে দিয়ে দেয়, আর সব ফল নিয়ে হাসি মুখে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। প্রথমে সে তার অসুস্থ মাকে ফল কেটে খেতে দেয়, এবং তারপর সে তার ভাই বোনেদের জন্য কাটা ফল নিয়ে যায়। কিন্তু তার ভাই বোন কিছুতেই ফল খেতে চায় না। দিদি, সামনে ঈদ, আর তুই ঈদ উপলক্ষে আমাদের জন্য শুধুমাত্র এই সামান্য ফল নিয়ে এসেছিস? আমি শুধুমাত্র এই ফল খেতে পারবো না, কারণ সেই সকাল থেকে না খেয়ে বসে আছি যে তুই কখন অফিস থেকে আসবি আর আমাকে ভালো মন্দ কিছু খাওয়াবি। আর তুই দেখ, তুই শুধু কিছু কাটা ফল নিয়ে চলে এসেছিস। জানিস দিদি, এক্ষুনি আমি আমার বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বললাম। ওরা ঈদ উপলক্ষে পিৎজা, বার্গার, চাউমিন, বিরিয়ানি এইসব কিছু খাচ্ছিল, তাই আমি ভাবলাম আমিও বিরিয়ানি, পিৎজা, বার্গার খাবো। তুই আমাকে কিনে দিবি রে? ঠিক আছে, তোরা আজকে এই ফল খেয়ে নে। আমি তোদেরকে ঈদের দিন বিরিয়ানি, পিৎজা, বার্গার, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সিমুই সব কিছু খাওয়াবো, আর এগুলো আমি নিজে রান্না করে তোদেরকে খাওয়াবো, কেমন? দিদির কথা শুনে তার ভাই বোন দুজনেই খুবই খুশি হয়। তারা দুজনে ঈদ উপলক্ষে নিজেদের দিদির কাছে শপিং এ যাওয়ার জন্য বায়না করতে শুরু করে, কারণ ইতিমধ্যেই ঈদের কেনাকাটা সকলেরই প্রায় সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু রিঙ্কি যেহেতু নিজের মাহিনা আসার অপেক্ষা করে, তাই সে এখনো ঈদ উপলক্ষে কিছু কিনতে পারেনি। দিদি, আমাদের বাড়ির সামনের গলিতে যে লেহেঙ্গার শোরুমটা আছে, আমি সেই লেহেঙ্গার শোরুমে একটা খুব সুন্দর লেহেঙ্গা পছন্দ করে রেখেছি। আর এখন যখন তোর মাহিনা হয়ে গেছে, তাহলে আমরা কালকে সন্ধ্যাবেলায় ঈদের শপিং করতে যাব, কেমন?
দিদি আমি কিন্তু ঈদ উপলক্ষে কোনো জামা কাপড় চাই না, আমি তোর কাছ থেকে একটু অন্য ধরনের গিফট চাই, আর সেই গিফটটা আমি তোকে বলেও দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে আমি অফিস থেকে আসার পথে তোদেরকে ফোন করে নেব, আর তোরা চলে আসিস, তারপর আমরা একসঙ্গে ঈদের শপিং করব। এই বলে রিঙ্কি তার ভাই বোনকে শান্ত করে। তখনই রিঙ্কি তার ফোনে ব্যাংক ব্যালেন্স চেক করে দেখে যে তার ব্যাংকের খাতায় মাত্র 15,000 টাকা পড়ে আছে। সেই টাকা দিয়ে সারা মাস সংসার চালানো, ঈদের খরচা করা আর শপিং করা সবকিছু হবে কিনা সেই নিয়ে রিঙ্কি চিন্তা করতে থাকে। পরের দিন অফিসে গিয়ে রিঙ্কি বোনাসের জন্য নিজের ম্যানেজারের সঙ্গে কথা বলে, কিন্তু সেই ম্যানেজার কিছুতেই রিঙ্কিকে বোনাসও দিতে চায় না। এত পড়াশোনা শিখেও এই প্রাইভেট কোম্পানিতে আমাকে চাকরি করতে হচ্ছে, যেখানে ঈদ উপলক্ষে এরা বোনাসও দেয় না। আমার আর ভালো লাগে না। আমি যদি বড়লোক হতাম আর আমার কাছে কোটি কোটি টাকা থাকতো, তাহলে আমাকে আর ঈদের জন্য চিন্তা করতে হতো না, বরঞ্চ আমি আমার পরিবারকে নিয়ে অনেক আনন্দ করে ঈদ কাটাতে পারতাম। এইভাবেই রিঙ্কি মন খারাপ করে নিজের কাজ সম্পন্ন করে এবং সন্ধ্যা হতে না হতেই তার ভাই এবং বোন দুজনেই শপিং এ যাওয়ার জন্য রিঙ্কিকে ফোন করে জ্বালাতন করতে শুরু করে দেয়। কিন্তু রিঙ্কি তাদেরকে নিজের মন খারাপের কথা বুঝতে দেয় না। সে অফিস ফেরত তার ভাই এবং বোনের সঙ্গে দেখা করে। প্রথমে টিনাকে সে লেহেঙ্গার দোকানে লেহেঙ্গা কেনার জন্য নিয়ে যায়। ওই দেখ দিদি, ওই লাল কালারের চুমকি বসানো লেহেঙ্গাটা আমার ঈদের জন্য ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই লেহেঙ্গাটা এখন খুব ভাইরাল। তুই আমাকে এই লেহেঙ্গাটা কিনে দে না দিদি। রিঙ্কি দেখে যে সেই লেহেঙ্গাটার দাম 30,000 টাকা। এত দামি লেহেঙ্গা দেখে রিঙ্কি একেবারে আটকে ওঠে। বোন, লেহেঙ্গাটার তো অনেক বেশি দাম, তুই বরঞ্চ ওই নীল রঙের সিম্পল লেহেঙ্গাটা নে, ওটা মাত্র 2,000 টাকা দাম। আমি তোকে প্রমিস করছি, আমি যদি বোনাস পাই তাহলে আমি তোকে এই লাল কালারের লেহেঙ্গাটা কিনে দেব। টিনা তার দিদির কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়, তাই সে দোকানের মধ্যে লাল কালারের লেহেঙ্গা কিনবে বলে কান্নাকাটি করতে শুরু করে। শোন দিদি, তুই প্রত্যেক বছর ঈদ আসলেই একই গল্প বলিস যে তোর প্রমোশন হলে কিংবা তুই বোনাস পেলে আমাকে দামি লেহেঙ্গা কিনে দিবি, কিন্তু কোনো বছর তোর প্রমোশন হয় না আর তুই বোনাসও পাস না। এই বছর আমাকে এই লাল কালারের লেহেঙ্গাটা কিনে দিতেই হবে, আমি কিচ্ছু জানি না। বোনের এরকম কান্না দেখে রিঙ্কি সবার সামনে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। সে নিজের সেভিংস থেকে 30,000 টাকা দিয়ে তার বোনকে সেই লাল কালারের দামি লেহেঙ্গাটা কিনে দেয়। আর টিনা এরকম দামি লেহেঙ্গা পেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। সে তার মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে বাড়িতে ফিরে আসে। রোশনি নিজের মেয়েকে ঈদ উপলক্ষে এত টাকা খরচা করে শপিং করতে দেখে মোটেই বিষয়টা পছন্দ করতে পারে না। তুই কেন তোর ভাই আর বোনেদের জন্য এত টাকা খরচা করছিস রিঙ্কি? তুই ওদেরকে যতই দিবি ওরা কিন্তু তোর কাছে আরো বেশি জিনিস চাইবে, আর ঈদ আসছে বলে একেবারে এত বেশি টাকা দিয়ে শপিং করতে হবে তার তো কোনো মানে নেই। তুই এত টাকা কোথা থেকে পাচ্ছিস বলতো? উফ মা, আস্তে কথা বলো, কারণ ভাই আর বোন যদি তোমার কথা শুনতে পায় তাহলে ওদের মন খারাপ হয়ে যাবে। আর বাবা আমার বিয়ের জন্য যে টাকা জমিয়ে রেখেছিল সেই টাকা দিয়ে আমি বোনকে লেহেঙ্গা কিনে দিয়েছি, কারণ আমি এমনিতেই বিয়ে করব না। সেই কারণে নিজের ভাই বোনের আনন্দের জন্য সেই টাকাটা খরচা করলে আমার ভালোই লাগবে। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। টিনা তার দিদির টাকা দিয়ে ঈদ উপলক্ষে দামি লেহেঙ্গা কিনলেও তার ভাই রাকেশ কোনো কিছুই কিনতে চায় না, কিন্তু সেই বিষয়ে রিঙ্কি কোনো ধারণা খুঁজে পায় না। কিরে ভাই, ঈদ আসতে আর মাত্র 2 দিন বাকি, কিন্তু তুই এখনো কিছু কিনলি না কেন বলতো? বল, এই ঈদে তোর কি কি লাগবে আমি তোকে সেটাই দেব। আরে দিদি, এই বছর আমি ভেবেছিলাম যে ঈদ উপলক্ষে একটা বড় 3 লক্ষ টাকা দিয়ে বাইক কিনবো, আর ঈদের সময় যেহেতু অফার চলবে তাই সেই বাইকটার দাম হবে মাত্র 2.5 লক্ষ টাকা। কারণ প্রত্যেক বছর এই গরমের মধ্যে ঘামে ভিজে আমার কলেজে যেতে ইচ্ছা করে না, তাই আমি ঈদের পর থেকে বাইক নিয়ে কলেজে যাব। তুই আমাকে এই বছর ঈদ উপলক্ষে একটা বাইক উপহার দে। রাকেশের এমন কথা শুনে রিঙ্কি একেবারে আকাশ থেকে পড়ে, কারণ তার পক্ষে 2.5 লক্ষ টাকা দিয়ে ভাইকে বাইক কিনে দেওয়া মানে মৃত্যু সমান। রাকেশও একবারের জন্য চিন্তা করে না যে তার দিদি এত টাকা কোথা থেকে পাবে। ঠিক আছে ভাই, আমি তোকে এই বছর ঈদে বাইক উপহার দেব। ঈদের দিন আমরা সবাই আনন্দ করে তোর বাইক কিনতে যাব, কেমন? রিঙ্কির এমন কথা শুনে রাকেশ ভীষণ পরিমাণে আনন্দিত হয়। আর রিঙ্কির প্রথম থেকেই একটাই স্বভাব, সে প্রথমে কোনো কাজের জন্য হ্যাঁ বলে দেয়, আর তারপর সেই কাজ কি করে হবে তা নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। আমি 2 দিনের মধ্যে 2.5 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করব? কারণ আমার বাবা আমার বিয়ের জন্য মাত্র 1 লক্ষ টাকা বাঁচিয়ে রেখে গেছে, আর তার সাথে যদি আমার মাহিনার টাকা মিলিয়ে দিই তাহলে 2.5 লক্ষ টাকা তো হচ্ছে না। আমি আর টাকা নিয়ে ভাবতে পারছি না। আমার একটা মাত্র ভাই আর একটা মাত্র বোন, এদের ইচ্ছাও যদি আমি পূরণ করতে না পারি তাহলে আর কিসের দিদি হলাম? এইভাবেই দেখতে দেখতে একদিন কাটে, কিন্তু রিঙ্কি কিছুতেই টাকা জোগাড় করে উঠতে পারে না। ঈদের আগের দিন। শোনো রিঙ্কি,
কালকে ঈদ, তাই আমি আমার পরিবার নিয়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছি। আর আমি আমাদের অফিসের লকারের চাবি তোমাকে দিয়ে গেলাম, কেননা তুমি আমার সব থেকে বিশ্বস্ত কর্মচারী। তাই চাবিটা ঠিকঠাকভাবে রেখো, কারণ লকারের মধ্যে আমাদের পরবর্তী বিজনেসের মিটিংয়ের 5 লক্ষ টাকা রাখা আছে। ওই লটারির চাবি যেন কিছুতেই না হারাই বলে দিলাম। এই বলে পরিতোষবাবু সেখান থেকে চলে যায়। আর সেই লকারের চাবি রিঙ্কি হাতে পেয়ে তার চোখ একেবারে লোভে চকচক করে ওঠে। আজকে অফিসে কেউ নেই, আর আমার কাছে সুবর্ণ সুযোগ। আমি যদি সব সিসিটিভি অফ করে দিই আর এই লকার থেকে এখন 5 লক্ষ টাকা চুরি করে নিই, তাহলে আমি আমার পরিবারের সঙ্গে এই বছরের ঈদ অনেক আনন্দ করে কাটাতে পারবো, আর ভাইকে একটা বাইকও কিনে দিতে পারবো। লকারের চাবি আমার কাছে থাকলেও যেহেতু কারোর কাছে কোনো প্রমাণ থাকবে না যে চুরিটা আমি করেছি, তাই আমাকে কেউ ধরতেও পারবে না। এই ভেবে অফিস পুরো ফাঁকা হয়ে গেলে রিঙ্কি সমস্ত সিসিটিভি ক্যামেরা অফ করে দেয় আর একেবারে লকারের কাছে যায়। সে লকার থেকে 5 লক্ষ টাকা চুরি করার চেষ্টা করে, কিন্তু তার মন কিছুতেই এই কাজের জন্য সাড়া দেয় না। তাই সে চুরি করতে না পেরে সেদিন অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসে। কিন্তু সেদিনই হঠাৎ করে তার ফোনে একটা ফোন আসে। চোর রিঙ্কি, তুমি এক্ষুনি অফিসে আসো। তুমি আমার লকার খুলে 5 লক্ষ টাকা চুরি করে বাড়ি নিয়ে চলে গেলে, আর তোমাকে ঈদ আমি বোনাস দিইনি বলে তুমি এই কাণ্ড ঘটিয়েছো, তাই তো? তুমি অফিসে আসো, না হলে আমি এক্ষুনি তোমার বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। আপনি এসব কি কথা বলছেন স্যার? বিশ্বাস করুন, আমি আপনার থেকে 1 টাকাও চুরি করিনি। আর স্যার, আপনি এখন অফিসে কি করছেন? আপনি তো ঘুরতে গিয়েছিলেন। বিশ্বাস করুন স্যার, আমি চুরি করিনি। আমি আমার গাড়ির চাবি কেবিনে ফেলে রেখে গিয়েছিলাম, আর সেই চাবি নিতে এসে দেখলাম লকার খোলা অবস্থায় পড়ে আছে আর টাকা গায়েব। আমি তোমাকে অত কৈফিয়ত দিতে চাই না, তুমি এক্ষুনি অফিসে আসবে। এই বলে পরিতোষবাবু ফোন কেটে দেয়। রিঙ্কি চুরির অপবাদে একেবারে কান্নায় ভেঙে পড়ে। সে তার ভাই বোন এবং মাকে এই ঘটনা জানালে তার ভাই এবং বোন দুজনেই রিঙ্কির উপরেই সন্দেহ করতে থাকে। দিদি, তুই আমাকে 2.5 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিতে পারবি না সেটা বললেই তো পারতিস, কিন্তু তাই জন্য তুই ঈদের আগে এরকম অফিস থেকে টাকা চুরি করলি? ছি দিদি ছি, তোর জন্য আমরা লজ্জায় মুখ দেখাতেও পারবো না, আর আজকে তোকে আমার দিদি বলতেও ঘৃণা করছে। রিঙ্কি এসব কথা শুনে আরো বেশি ভেঙে পড়ে। সেই মুহূর্তে রিঙ্কি অফিসে চলে যায় আর তার পরিবারও রিঙ্কির সঙ্গে অফিসে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে পুলিশ বাহিনী আগে থেকেই সেখানে উপস্থিত আছে। বিশ্বাস করুন, আমি আমার অফিসের লকার থেকে কোনো টাকা চুরি করিনি। আপনারা কেন আমাকে গ্রেফতার করছেন? আমি তো আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু আপনি যখন সিসি ক্যামেরা বন্ধ করেছিলেন তখন ক্যামেরার পেছনে আপনার হাতের ছাপ পাওয়া গেছে, আর সেই ছাপ আপনারই, কারণ এই অফিসে আপনি ছাড়া আর অন্য কোনো মহিলা কাজ করে না। আর আপনি যেহেতু সিসিটিভি ক্যামেরা বন্ধ করেছিলেন, তাই আপনিই চোর। এই কথা শুনে রিঙ্কি একেবারে চুপ করে যায়, আর সে কাউকে বোঝাতে পারে না যে সিসিটিভি ক্যামেরা বন্ধ করলেও সে কিছু চুরি করেনি। স্যার, আপনি এক্ষুনি এই চোর মেয়েটাকে আমার অফিস থেকে গ্রেফতার করে নিয়ে চলে যান। আমি চাই না এরকম চোর সমাজে খোলাখুলি ঘুরে বেড়াক। হ্যাঁ, আমি তো রিঙ্কিকে গ্রেফতার করবই, কিন্তু উনি যখন এত পরিমাণে কান্নাকাটি করছেন, তখন আমি এই লকারের উপর থেকে ফিঙ্গারপ্রিন্টের ছাপ নেব, আর সেই ছাপ যদি রিঙ্কির হাতের সাথে মিলে যায় তাহলে আমি ওনাকে গ্রেফতার করে নিয়ে চলে যাব। লকার থেকে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কথা শুনে পরিতোষবাবু প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ লকার থেকে 5 লক্ষ টাকা রিঙ্কি চুরি করেনি, বরঞ্চ চুরি করেছে পরিতোষবাবু। সে আজকে ইচ্ছে করে রিঙ্কিকে লকারের একটা নকল চাবি দিয়ে যায়, আর তার আসল চাবি থাকে পরিতোষবাবুর কাছে। পরিতোষবাবু ঠিক করে যে রিঙ্কি যখন অফিস থেকে বেরিয়ে যাবে তখন সে অফিসে ঢুকে লকার খুলে 5 লক্ষ টাকা চুরি করে নেবে আর দোষ দেবে রিঙ্কির উপর। কিন্তু পরিতোষবাবু যখন 5 লক্ষ টাকা চুরি করে তখন সে হাতে গ্লাভস পরতে ভুলে যায়, তাই তার আঙুলের ছাপ থেকে যায় লকারের মধ্যে। পুলিশ অফিসার যখন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় তখন সেই আঙুলের ছাপ একেবারে পরিতোষবাবুর আঙুলের সঙ্গে মিলে যায়। ও, তার মানে এতক্ষণ ধরে আমরা ভুল সন্দেহ করছিলাম। আপনি ইচ্ছা করেই 5 লক্ষ টাকা চুরি করেছেন, আর সমস্ত দোষ দিচ্ছেন এই বেচারি রিঙ্কির উপর। ছি ছি পরিতোষ বাবু, আপনি নিজের অফিসে নিজেই এরকম কাজ করলেন? পুলিশ অফিসারের এমন কথা শুনে সবাই ভীষণ পরিমাণে অবাক হয়, আর পরিতোষবাবু ভয় পেয়ে সমস্ত সত্যি ঘটনা স্বীকার করে। স্যার, আমার খুব ভুল হয়ে গেছে, কারণ আমার কাছে চুরি করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি মাস গেলে অনেক টাকা রোজগার করি, কিন্তু সেই টাকা দিয়ে আমি আমার পরিবারের আবদার পূরণ করতে পারি না। আর এই বছর আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে ঈদ উপলক্ষে একটা নতুন ফ্ল্যাট উপহার চেয়েছে, ফলে আমি সেই ফ্ল্যাটের ডাউন পেমেন্ট জোগাড় করার জন্য বিজনেস মিটিং এর 5 লক্ষ টাকা চুরি করে ফেলেছি। অফিসার পরিতোষবাবুর আর কোনো কথাই শুনতে চায় না। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়, আর রিঙ্কি চুরির অপবাদ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। টিনা এবং রাকেশ তাদের দুর্ব্যবহারের জন্য তাদের দিদির কাছে ক্ষমা চাইলে রিঙ্কি তাদেরকে ক্ষমা করে দেয়। আর রাকেশ এবং টিনা কখনোই ঈদ উপলক্ষে তাদেরকে দামি দামি জিনিস কিনে দেওয়ার জন্য আবদার করে না। তাই রিঙ্কি এবার তার সামর্থ্য মতো তার ভাই বোনেদের ঈদ উপলক্ষে জিনিসপত্র কিনে দেয়। এভাবেই রিঙ্কি তার পরিবারের সঙ্গে খুবই সুন্দরভাবে ঈদ পালন করে। সে তার কথা মতো তার পরিবারকে ঈদের দিন বিরিয়ানি, চাউমিন, বার্গার, সিমুই ইত্যাদি রান্না করে খাওয়ায়।